স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণ। এবারে জানাবো খবরের বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনকে ভোটের উৎসবে রূপ দিতে চায় নির্বাচন কমিশন। আর এই আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চলছে নানামুখী তৎপরতা। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এই উদ্যোগ কার্যকর হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোট দেওয়ার উপায় খুঁজতে অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। বিএনপি সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, জামায়াত ইসলামীর মতিউর রহমান আখন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। স্বাগত বক্তব্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সমর্থন আশা করেন সিইসি। যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই, কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে একটা ধরো সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব ইনশিওর করে আমাদেরকে আগাতে। প্রবাসী ভোটার 10% মতো সবার মতামত নিয়ে তাদের ভোটাধিকার নিশ্চিতে জোর দেওয়া হয় সেমিনারে। আমরা নির্বাচনকে দেখতে চাই উৎসব মুখর পরিবেশে। প্রবাসী ভোটারদের এই উৎসবে শরিক করার জন্য আমাদের যে সর্বাত্মক প্রচেষ্টা, আপনাদের উপাত্ত আমাদের পথের পাথেয় হবে। প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের হারে প্রভাব পড়ে, বিষয়টিকে মাথায় রেখেই কাজ করছে নির্বাচন কমিশন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় এক মত বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। এই জন্য আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো। একান্ত যদি 1-2 মাস লাগে, আমাদের এই কথাটা কোরআনের কোনো আয়াত না যে এটা পরিবর্তন করা যাবে না। বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি অ্যান্ড রেসপন্স, সংক্ষেপে বি স্ট্রং প্রকল্প নামেই পরিচিত, এলজিআরডির এই প্রকল্পের ব্যয় বাড়াতে যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে নির্ধারণ করা হয়েছে। এমন অভিযোগে প্রধান কার্যালয় সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 36টি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সংস্থাটি জানায়, সরকারি অর্থ আত্মসাতের জন্য হরিলুটের ছক করা হয়েছে। দুর্নীতি ঠেকাতেই এই অভিযান। বাংলাদেশের সরকারি প্রকল্পে দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই শোনা যাচ্ছে নানা অভিযোগ। জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ এবং অর্থ আত্মসাৎ একটি ভয়াবহ চিত্র হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাস্তা ও সেতু নির্মাণ সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এবার একযোগে ঢাকার আগারগাঁও এলজিডির প্রধান কার্যালয় সহ 36টি এলজিডি অফিসে অভিযান চালিয়েছে সংস্থাটি। তৈরি করা হয়, পিডি একজন থাকেন, উনি করেন কি, উনি কিছু ফরম্যাট আছে, ফরম্যাটগুলো পূরণ করেন। কার মাধ্যমে? ওই যে বললাম না যে একটা কনসালটেন্ট ফার্ম আছে, তারা তথ্য সাপ্লাই দেয়, উনি সিদ্ধান্ত দেন আর একজন কম্পিউটার অপারেটর সেটা ফিল আপ করে। অভিযানে 1900 কোটি টাকার এলজিডির বি স্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আমাদের মনে হয়েছে যে এটা স্বাভাবিকের তুলনায় বেশি, এমনটা হওয়ার কথা না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে সব একযোগে সব জায়গাতে এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এনফোর্সমেন্ট অভিযান শেষে আমাদের সম্মানিত জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের টিম তারা প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে রাজধানীতে দুদকের অভিযানে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশের বাধা দেয় এলজিডির কর্মকর্তারা। এছাড়াও দুদকের অভিযান পরিচালিত হয় চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, জামালপুর, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, কুমিল্লা, যশোর, খুলনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাঙামাটি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে।
এর আগেও ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও ঘুষের অভিযোগে অভিযান চালিয়ে দুদক উল্লেখযোগ্য সফলতা পায়। সেই ধারাবাহিকতায় এবার এলজিডিকেও নজরদারির আওতায় আনা হয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম সিস্টেম অকার্যকর হওয়ায় স্থবির হয়ে আছে ভিসা ইস্যু প্রক্রিয়া। এতে এখন পর্যন্ত ২২,৮২০ জন বাংলাদেশির ভিসা হয়নি। আর প্রথম দিন সৌদি যেতে পারেননি ৭ জন হজ যাত্রী। তাদের পাঠাতে কাজ করছে ধর্ম মন্ত্রণালয় ও হাব। হজযাত্রার প্রথম দিনে সকাল থেকেই আশকোনার হজ অফিসে প্রস্তুতি নিচ্ছে যাত্রীরা। যারা ভিসা ও টিকিট পেয়েছেন সেরে দিচ্ছেন ইমিগ্রেশনের যাবতীয় কাজ। আগে ইমিগ্রেশন দুইখানে হইতো, সৌদি এবং বাংলা দুই জায়গায়, এখন এক জায়গায় হচ্ছে। এতে এখন হাজিদের কোনো ভোগান্তি নাই। আমার অনেক আশা ছিল যে আমি আল্লাহ পাকের ঘরে যাব, আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে কবুল করে, সমস্ত হাজিদেরকে যেন কবুল করে। অনেকেই টিকিট পেয়েছেন, কিন্তু সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম নুসুকের জটিলতায় ভিসা সময়মতো না হওয়ায় যেতে পারেনি নির্ধারিত ফ্লাইটে। এজেন্সির মাধ্যমে যাই নাই প্রতারণার কারণে। এখন সরকারিভাবে তো দেখছি যে আরো বেশি বিভাগে ফার্স্ট ফ্লাইটের লোক টিকিট ওকে ভিসা নাই, কেমন কথা হলো? আমারটা পাইছি, আমার শাশুড়িটা পাইছে, কিন্তু আমার স্ত্রী ভিসা এখনো পাই নাই। খুব টেনশনে ভুগতেছে, যেহেতু আজকেই আমাদের ফ্লাইট। জটিলতা কাটিয়ে নিবন্ধিত সব হজযাত্রীর সৌদি গমনে নিশ্চিতে কাজ করছে সরকার। আমাদের মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে কথা হয়েছে। যে সকল হজযাত্রী ভিসা জটিলতার কারণে ফ্লাইট বাতিল করেছেন তাদেরকে ভিসা হওয়া সাপেক্ষে কোনো রকম ছাড় ছাড়াই এয়ারলাইন্সগুলো তাদের টিকিটটা আবার ইস্যু করে দিবেন এবং ইনশাল্লাহ তারা হজে যাবেন। এজেন্সি থেকে কোনো ধরনের সংকট তৈরি করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় হজ অফিস। মূলত প্রধান দায়িত্ব পালন করছেন এই ৭০টি এজেন্সি। তো সেই ৭০টি এজেন্সিকে কিন্তু আমাদের সঙ্গে একদম কন্টিনিউয়াস যোগাযোগে রয়েছে। কোনো এজেন্সি কিন্তু এইভাবে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। এর মধ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন হজযাত্রীদের বহনকারী ফ্লাইট। ফিরতি ফ্লাইটে করে 10 জুন থেকে দেশে ফেরা শুরু করবেন হজযাত্রীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সরাসরি আকাশপথে যোগাযোগ, কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা ও ব্যবসা বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও আজারবাইজানের উপপররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয়েছে, জানিয়েছেন আজারবাইজানের সফররত পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ। শিগগিরই এসব নিয়ে চুক্তি হতে পারে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক হয় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে। পরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এলনুর মামাদভ। সাংবাদিকদের জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তার দেশ। খুব দ্রুতই বেশ কিছু চুক্তি আমরা সই করব। আমরা সরাসরি বিমান চলাচল, ভিসা ও কূটনৈতিক মিশন খোলা নিয়েও কাজ করছি। আমরা আশা করি দুদেশের ব্যবসা বাণিজ্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। জুলাই অভ্যুত্থানে এক হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আসামি করা হয়েছে ঢালিউড তারকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও জায়েদ খান সহ 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকার একটি হত্যা চেষ্টা মামলায় তাদের আসামি করা হয়। শেখ হাসিনা এবং তার সরকার সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এই মামলা করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে। এছাড়া আসামি করা হয়েছে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক ও আজিজুল হাকিমকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্টের সাবেক বিচারপতি আবু আহমেদ জমাদারের পুত্র পুলিশের সাবেক এডিসি ইশতিয়াক আহমেদকে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে তার তথ্য র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন তিনি। হত্যা ও নির্যাতন চালাতে সহায়তা করার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইশতিয়াক আহমেদ অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি সিটিটিসি ও সাইবার ফরেন্সিকের প্রধান ছিলেন।
রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাস খনিকায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল শিক্ষার্থী। এ ঘটনায় বাস চালক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দুপুর 1:15টায় খনিকা বাসে এই ভাঙচুর চালায় তারা। আহতদের নেওয়া হয় ক্রিসেন্ট হাসপাতালে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, এ ঘটনায় এরই মধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। থানায় জিডি করার কথাও বলা হয়েছে। ধারণা করা হচ্ছে হামলাকারীরা উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কেউ যাতে কর ছাড় নিতে না পারে এজন্য কর ছাড়ের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত করা হচ্ছে। নতুন আইনে এটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর পল্টনে ইআরএফ ও ফিকি আয়োজিত সেমিনারে একথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, আইনের অপব্যবহারের কারণেই সব ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সব তিনধারীকে করের আওতায় আনার ঘোষণা দিয়ে এবারের বাজেট উচ্চাভিলাষী হবে না বলেও জানান এনবিআর চেয়ারম্যান। কেউ অনেক বেশি ক্ষমতা প্রয়োগ করছে, বুঝতে হবে যে আসলে উনি আইন কানুন মানে না। এটা হলো বাস্তবতা। আসলে কিন্তু কারোই এরকম কোনো আইনেই অবারিত ক্ষমতা নেই। প্রত্যেকেরই ক্ষমতাগুলো কিন্তু সীমিত এবং ডিফাইন করা। আমরা এগুলোর অপপ্রয়োগ করি বলেই কিন্তু এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। 6 দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কোনো ধরনের জনদুর্ভোগ ছাড়া শাটডাউন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সকালে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে একথা জানান তারা। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাসরুমে তালা দিয়েছে শিক্ষার্থীরা। পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল করা। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, 2021 সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।